আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আশা করছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমাদের একাডেমির পরিচালক আম্মারুল হক উনি আপনাদেরকে বলেছেন যে এই কোর্সটা কাদের জন্য। এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা আমরা লেখালেখিতে একদম নবীন। তো আজকে আমরা প্রুফ লেখালেখির ৭১৭ এই শিরোনামে মূলত নবীনদের যেসব বিষয়ে জিজ্ঞাসা থাকে এইসব বিষয়কে সামনে রেখে আমরা কথা বলবো। প্রথমেই আমাদের একটা বিষয় আমরা গত ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসটা হয়তো পূর্ণাঙ্গ নয়, সে কারণে আবারও বলছি যে লেখালেখি হচ্ছে সৃজনশীল একটা কাজ। দুনিয়াতে দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে আহ সৃজনশীল আর একটা হচ্ছে সৃজনশীলের বাহিরে। তো সৃজনশীল যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে কেউ কাউকে শেখাতে পারে না, বরং নিজে নিজে শিখতে হয়। তবুও কিছু বিষয় থাকে যেগুলো দেখলে শেখা যায়, এবং কিছু অভিজ্ঞতা আছে যেগুলো জানলে বুঝলে নিজের মধ্যে সহজে হচ্ছে সৃজনশীলতাকে ধারণ করা যায়। এই কারণে সৈয়দ শামসুল হক তার একটা বই আছে লেখালেখি নিয়ে, বইটার নাম হচ্ছে মার্জিনী মন্তব্য। এই বইটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন। তো এই বইয়ের শুরুতে উনি লেখকদেরকে দিক নির্দেশনা দিয়ে যে বইটা লিখেছেন নবীনদেরকে, ওই বইয়েও উনি একটা সংকোচ বোধ করেছেন যে এই লেখালেখি তো শেখানো যায় না, তবুও কেন আমি এই বিষয়ে বই লিখছি। তো ওই বইয়েও উনি একই কথা বলেছেন যে লেখালেখিটা শেখানো যায় না, তবে এটা একটা গুরুমুখী বিদ্যা। অর্থাৎ এর জন্য হচ্ছে আপনাকে একজন শিক্ষক ধরতে হবে, একজন গুরু ধরতে হবে। আর আমরা যদিও আমাদের দেশে লেখালেখি নিয়ে ওই রকমের কোর্স, ওই রকমের কর্মশালা আসলে ওইভাবে নেই। মাঝে মধ্যে দুই একটা জায়গায় দুই একজন করে থাকে, কিন্তু বিদেশে এই বিষয়টা নিয়ে ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ সৃজনশীল লেখালেখি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা বিভাগ আছে, সেখান থেকে মানুষজন এই বিষয়ে ডিগ্রি অর্জন করে, এই বিষয়ে পড়াশোনা করে। এর মানে হচ্ছে লেখালেখি শেখানো যায় না, কিন্তু এখানে শেখার অনেক বিষয় আছে এবং এটা মানুষজন থেকে শিখতে হয়। তো আম্মারু ভাই আমার সম্পর্কে আপনাদেরকে বলেছে, আমি আসলে ওই রকম লেখক না, আমিও লেখালেখির একজন ছাত্র। কিন্তু লেখালেখির সাথে আমার দীর্ঘদিনের একটা ওঠা বসা আছে। সেই ওঠা বসায়, সেই চলাফেরায়, সেই যাপনে আমি যেসব বিষয় মোকাবেলা করেছি, সেসব আপনাদের যাতে মোকাবেলা করতে না হয়, আপনারা যাতে সেই সব সমস্যায় না পড়েন, আহ, সেখানে হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বললাম যে এই বিষয়টা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা আমার কথা না, এটা বড় বড় অনেক লেখকের কথা। তো এখানে গুরু বলতে আহ ব্যক্তি কাউকে আপনাকে গুরু নির্ধারণ করতে হবে, বিষয়টা এরকম না। গুরু হতে পারে আপনার আহ কোনো বই, কোনো বই বা মানে সাধারণত বই, বই হতে পারে আপনার গুরু, অথবা বইয়ের পাশাপাশি কোনো ব্যক্তিও আপনার গুরু হতে পারেন। লেখালেখির আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আহ লেখালেখির বিষয়ে আপনি যদি গুরু ধরেন তাহলে বইকে ধরতে হবে, এবং বইটাই হচ্ছে আসলে গুরু। বই থেকে শিখতে হয় যে কিভাবে ভালো লেখালেখি করতে হয়। সৈয়দ শামসুল হকের একটু আগে যেটা বললাম মার্জিনে মন্তব্য, ওই বইয়ে উনি লেখকদের, নবীন লেখকদের একটা জিজ্ঞাসা থাকে যে আমি কি ধরনের বই পড়াশোনা করব, বা সাধারণত লেখকদের অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে আমি কি ধরনের বইটই পড়াশোনা করবো। ওইখানে শামসুল হক বলেছেন যে আপনাকে সব ধরনের বই পড়তে হবে, ভালো বই পড়তে হবে, এবং এটা পড়ে ভাবতে হবে যে এইভাবে লিখতে হয়। ভালো বই পড়ে আপনি এটা শিখবেন যে এইভাবে লিখতে হয়। আর খারাপ বই যখন আপনি পড়বেন, অর্থাৎ কোনো বই পড়ার পর আপনার যখন খারাপ লাগবে, তখন আপনি চিন্তা করবেন যে এইভাবে লিখতে হয় না। ওই বই থেকে আপনার শিক্ষাটা হচ্ছে এই শিক্ষা যে এইভাবে লিখতে হয় না, এইভাবে লিখলে মানুষজন ভালো লাগে না। এই হচ্ছে বই। অর্থাৎ আমরা যারা লেখালেখি করতে চাই, আমাদেরকে আমাদের প্রথম এবং প্রধান গুরু হচ্ছেন বই। আমরা নিয়মিত এবং বেশি বেশি বই পড়বো, বই পড়ার হচ্ছে বিকল্প নেই। সৈয়দ শামসুল হক সহ আহ এদিকে আমরা যদি ডানপন্থী আবু তাহের মিসবাহ, সবাই হচ্ছে এবং পৃথিবীর যত লেখক আছেন লেখালেখি সম্পর্কে যারা মন্তব্য করেছেন, সবাই একই কথা বলেছেন যে লিখতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে।
আপনি যদি বক্তা হতে চান, আপনি যদি বয়ান করতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে বলতে হবে। কাজেই আপনি যদি লিখতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। এখন এই গেল হচ্ছে লেখালেখি নিয়ে আমাদের প্রথম বিষয়, যে গুরু দ্বারা এই শিরোনামের আলোচনা। 2 নম্বর হচ্ছে আমরা যারা লেখক হই, তারা আসলে কোন তাড়না বা প্রেরণা থেকে হই। এখানে আমার নিজের একটা অবজারভেশন, সেটা হচ্ছে মানুষ 2 ধরনের তাড়না বা প্রেরণা থেকে লেখক হওয়ার চিন্তা করে, লেখক হওয়ার একটা পরিকল্পনা বা স্বপ্ন দেখে। সেটা হচ্ছে যারা বই টই পড়াশোনা করে, তারা বই পড়ার মধ্য দিয়ে তাদের ভেতরে একটা আগুন তৈরি হয়, এই আগুনটা এক সময় তাদেরকে দিয়ে লেখিয়ে নেয়। এটা হচ্ছে এক ধরনের তাড়না, এবং এক ধরনের মানুষ এই তাড়না থেকেই মূলত লেখালেখিতে আসে। আরেক ধরনের মানুষ আসে, দেখে যে সমাজে লেখকদের যে সম্মান, লেখকদের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, এইসব দেখে এক ধরনের মানুষের হঠাৎ মনের মধ্যে এই আশা জাগে যে আমি লেখক হব। তো এই হচ্ছে 2 ধরনের ধারণা। আর 2 ধরনের যারা লেখালেখিতে আসে, তাদের শ্রেণীটা হয়ে থাকে এই রকমের 2 ধরনের। কেউ হচ্ছে বই পড়াশোনার মধ্য দিয়ে লেখালেখিতে আসে, আবার কেউ হচ্ছে সমাজে লেখকের সম্মান, লেখকের শ্রদ্ধা, লেখকের প্রতি মানুষের ভালোবাসা, এইসব দেখে লেখালেখিতে আসে। এখন আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা আপনি নিজে জানবেন। যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে থাকেন, অর্থাৎ আপনি খুব বেশি বই টই পড়াশোনা করেননি, বরং সমাজে লেখকের সম্মান দেখে আপনার মনেও হচ্ছে লেখক হওয়ার একটা স্বপ্ন জেগেছে, এরকম যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাদের বলার বিষয় হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে বই পড়তে থাকুন, বই পড়তে থাকুন, পড়তে থাকুন। বই পড়তে পড়তে একটা সময় আপনার ভেতরে একটা আগুন তৈরি হবে, সেই আগুন আপনাকে দিয়ে লেখিয়ে নেবে। এখন আমরা জানলাম যে আমরা যারা আমি আশাবাদী এখানে যারা ভর্তি হয়েছেন তারা সবাই বইয়ের সাথে পরিচিত এবং বই পড়াপড়ির সাথে জড়িত। তবুও যদি কেউ লেখক হওয়ার স্বপ্ন দেখেন এবং বই না পড়ে থাকেন, তাহলে পরামর্শ থাকবে যে আপনি প্রচুর পরিমাণে বই পড়তে শুরু করুন। এখন আমরা বই পড়লাম, আমরা বইকে একজন গুরু হিসাবে নিলাম। বই বলতে একটা বই না, দুনিয়ার যত বই আছে, যত বই আমাদের পক্ষে পড়া সম্ভব হয়, সব বই হচ্ছে আমাদের গুরু। আমরা ভালো বই থেকে এইটা শিখবো যে এইভাবে লিখতে হয়, আর খারাপ বই থেকে এইটা শিখবো যে এইভাবে লিখতে হয় না বা লেখা যাবে না। এরপর হচ্ছে আমরা যদি আগে থেকে বই টই পড়াশোনা করে থাকি তাহলে তো ভালো, আর যদি আগে থেকে বইয়ের সাথে ওই রকম ভাবে সম্পর্ক না থাকে তাহলে সম্পর্ক বাড়াবো। এখন আমরা জানবো যে লেখা জিনিসটা আসলে কি। দেখেন, সাহিত্যের অনেক সংজ্ঞা আছে, অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। কবিতা সম্পর্কে আমরা জানি যে কবিতার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা কেউ দিতে পারেননি, বরং পূর্ণাঙ্গ নয়, বরং ভালো ভালো সংজ্ঞা অনেকে দিয়েছেন। কিন্তু একক কবিতার একক কোনো সংজ্ঞা নেই, এক একজন এক এক রকম ভাবে কবিতাকে সংজ্ঞায়িত করেছেন, ব্যাখ্যা দিয়েছেন কবিতার। অনুরূপ ভাবে সাহিত্য জিনিসটা আসলে কি, দেখবেন রবীন্দ্রনাথ সাহিত্যকে একভাবে ব্যাখ্যা করেছেন, কবি কাজী নজরুল ইসলাম একভাবে ব্যাখ্যা করেছেন, বাংলা ভাষাভাষী যারা তারা একভাবে ব্যাখ্যা করেছেন, আরবের লোকজন আরেকভাবে ব্যাখ্যা করেছেন। তো আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমাদের কাছে সাহিত্যের পরিচয়টা এটাই হওয়া উচিত যে এটা হচ্ছে একটা বিশুদ্ধ জিনিস, এবং এর মাধ্যমে আমরা সুন্দর এবং শালীনতার চর্চা করব। সাহিত্য মানুষকে কেবলই বিনোদন দেয় নাকি হচ্ছে সাহিত্য শিক্ষাও দেয়, এইটা নিয়ে অনেক তর্ক আছে। কিন্তু আমরা তো কেবলই বিনোদনের জন্য কিছু করতে পারি না, বিশেষত আমরা যারা মুসলমান, কারণ আমাদেরকে আল্লাহ পাক একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা পৃথিবীতে আমাদের জীবন যাপন করি। কাজে আমাদের সাহিত্যটা আমাদের জীবনের অংশ, আমাদের প্রয়োজনের অংশ। আমরা সাহিত্য দিয়ে কেবলই বিনোদন দিব, মানুষকে বিনোদিত করব, সেটা আমাদের উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, যদি এখানে অনেক অমুসলিম কেউ থেকে থাকেন, তাহলে তারা তাদের ধর্ম বা তাদের রুচি, তাদের চিন্তা যেটাকে সাপোর্ট করে আপনি সেটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা যারা মুসলমান, এবং বিশেষত এখানে কলকাতার অনেক ভাই আছেন, সেই কারণে হচ্ছে এটা ব্যবধান করে বা পার্থক্য করে বলা। যদি আপনি মুসলমান হন, আপনাকে এই টার্গেটটা প্রথমে নির্ধারণ করতে হবে যে আমি কেন লেখালেখি করব। আপনি লেখক হবেন এই কারণে যে আপনার মধ্যে মুসলমান হিসেবে যে সুন্দর যে চিন্তা চেতনা আছে, সুন্দর যে চিন্তা চেতনা আছে, আপনার যে সুন্দর আদর্শ আছে, আপনার ধর্মের সুন্দর যে ইয়ে আছে, সেইটা ছড়িয়ে দেয়া।
অর্থাৎ দাওয়াতের নিয়তে আপনি লেখালেখি করবেন, তাহলে হচ্ছে আপনার লেখালেখি হবে, প্লাস আপনি এই নিয়তের কারণে আলাদা একটা সওয়াবও পাবেন। যেভাবে আমরা দেখি যে মসজিদে তো নামাজের জন্য গেলে একটা সওয়াব আছে, পাশাপাশি আপনি যদি ইতিকাফের নিয়ত করেন তাহলে আলাদা সওয়াব পাবেন। কাজেই আমরা যারা বিশ্বাসী মুসলমান আছি, আমাদের উচিত সাহিত্যকে দাওয়াতের নিয়ত হিসাবে গ্রহণ করা এবং এইভাবে চর্চা করা। এখন সাহিত্য জিনিসটা আসলে কি? আমি একটু আগে বললাম যে এটা নিয়ে আসলে এমন একটা বাক্য নেই যে এক বাক্য দিয়ে আপনাকে এটা বোঝানো যাবে। সহজে বুঝাই, কবিতা হচ্ছে সাহিত্যের মগজ, কবিতাকে সাহিত্যের মগজ বলা হয়। এখন ইদানিং এক ধরনের কবিতা আছে গদ্য কবিতা, যেটার মধ্যে হচ্ছে আমরা ধরাবাঁধা যে ছন্দ থাকে, যে মাত্রা থাকে, সেটা দেখতে পাই না। তো এই ধরনের কবিতার সংজ্ঞায় এই ধরনের কবিতাকেও সংজ্ঞায়িত করা যায় না বা সংজ্ঞায়িত করতে পারেন না অনেকে। তো আমি যেটা বলি এখানে, অর্থাৎ সামগ্রিক নানা জনের মতামতকে কেন্দ্র করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনি একটা কিছু লিখলেন, সৃজনশীল একটা কিছু লিখলেন, ওই লেখার মধ্যে ওই লেখা পড়ার পর যদি আহ, যে যিনি আপনার লেখাটা পড়বেন তিনি যদি আলোড়িত হন, তিনি যদি আলোকিত হন, তিনি যদি ভাবনা তাড়িত হন, তিনি যদি বিস্মিত হন, তিনি যদি মুগ্ধ হন, তাহলে ধরা যাবে যে আপনার লেখাটা সাহিত্য হয়ে উঠেছে, আপনার লেখাটা লেখা হয়ে উঠেছে। আমরা গতকালকেও বলেছিলাম, গত ক্লাসে, যে আমরা এখানে যেই লেখা নিয়ে আলোচনা করছি সেটা বাজারের ফর্দ বা দরখাস্ত বা আবেদনপত্র এইসব লেখা না, বরং আমরা বিশেষ একটা লেখা নিয়ে কথা বলছি, আলোচনা করছি, সেটা হচ্ছে সাহিত্য। তো আমরা আমাদের লেখাটা লেখা হয়ে উঠলো কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন তাকে আমি একটা লেখা লেখার পর ওইটা দেখাবো। উনি যদি আমার লেখাটা পড়ে মুগ্ধ হন, তাহলে তার জন্য আমার লেখাটা সাহিত্য হয়ে উঠেছে। এর মানে পুরো পৃথিবীর মানুষের জন্য আমার লেখাটা সাহিত্য হয়ে ওঠেনি। তা ওঠার জন্য আপনাকে দ্বিতীয় স্তরে আপনার লেখাটি নিয়ে যেতে হবে যারা বই পড়াশোনা করে বা যারা লেখালেখি করে তাদের কাছে নিয়ে যাওয়ার পর তারা যদি বলে যে না আপনার লেখাটা হয়েছে বা আপনার লেখাটা ভালো হয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনার লেখাটা মোটামুটি হয়েছে। এরপরে আপনি ওই লেখাটা পত্রিকায় প্রকাশ করবেন, সাহিত্য পত্রিকায়, অর্থাৎ যেসব পত্রিকায় সৃজনশীল লেখালেখি ছাপা হয়, বিষয়ভিত্তিক পত্রিকা না। আমরা পত্রিকা নিয়ে আমাদের আগামীকালকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামীকালকে বলতে এখানে একটু বুঝাই, সেটা হচ্ছে আমাদের সপ্তাহে আহ, রবিবার, শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাস হবে। কাজে বলতে বলতে একটা অভ্যাস হয়ে যায় যে আমরা আগামী ক্লাস, গত ক্লাস, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, তো এই পত্রিকার ধরন বা প্রকার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যখন একটা লেখা লিখবো, তো ওই লেখাটা যদি কোনো সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়, তখন আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি যে আমাদের লেখাটা লেখা হয়ে উঠেছে। যাই হোক, এই ছিল কি লেখা এবং কি লেখা নয়। এখন একটা প্রশ্ন এরকম হতে পারে যে আমি কেন লেখক হব, বা লেখালেখির প্রভাবটা আসলে সমাজে কি? দেখেন, এই যে আমি বক্তৃতা করছি, আপনাদের সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি, এই আলোচনাটা আপনারা কে কিভাবে নিচ্ছেন এটা আমি দেখছি না। হয়তো অনেকেই কানের মধ্যে মাইক্রোফোন লাগিয়ে কিছু খাচ্ছেন, অথবা অন্য কিছু পড়ছেন, অথবা অন্য কোনো কাজ করছেন, এরকম হয়ে থাকে অনলাইন ক্লাসে। একইভাবে একজন বক্তা যখন মঞ্চে উঠে আলোচনা করেন বা বক্তৃতা করেন, তখন দেখা যায় আহ, অধিকাংশ শ্রোতা মনোযোগী থাকলেও একটা বড় পরিমাণের শ্রোতা অমনোযোগী থাকে। কিন্তু আপনার একটা বই যারা পড়বে, তারা অমনোযোগিতার সাথে কখনো এই বইটা পড়তে পারবে না। অর্থাৎ বই পড়তে গেলে তাকে আগে হচ্ছে বইয়ের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এই যে একটা প্রভাব বা এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের ফলে বা এইটা বই পড়ার জন্য আবশ্যকীয় হয়ে ওঠার ফলে লেখার একটা অন্য ধরনের প্রভাব তৈরি হয়। দেখেন, আপনি যখন মনোযোগের সাথে একটা লেখা পড়বেন, এইটা আপনাকে যেভাবে প্রভাবিত করবে, আপনি একটা বক্তৃতা, গাড়ি দিয়ে যাচ্ছেন অথবা ট্রেন দিয়ে কোথাও যাচ্ছেন, সেখানে একটা বক্তব্য শুনলেন, সেটা আপনাকে ওইভাবে প্রভাবিত করবে না, কারণ তখন আপনি মনোযোগী না। এই হচ্ছে লেখার একটা বিশেষ প্রভাব। এছাড়া
লেখার সামাজিক এবং ঐতিহাসিক অনেক প্রভাব আছে। লেখার সামাজিক এবং ঐতিহাসিক প্রভাব সম্পর্কে আমরা জানি, আমরা জ্ঞাত আছি। আমরা জানি যে এই যে বর্বর তাতার সমাজ আছে, তাতারি যাদেরকে আমরা বলি, তারা কিন্তু একটা সময় বর্বর ছিল, পরবর্তীতে তারা কি হয়েছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। এই যে তাদের একটা বিবর্তন, তাদের একটা দিক পরিবর্তন, এটা কিভাবে হয়েছে? এটা হওয়ার অনেক অন্যতম কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে ওই সময়কার মুসলিম দায়ীদের লেখালেখি এবং ইংরেজ, আমরা যারা ভারত, আমরা এখানে সবাই তো হচ্ছে ভারতের, মানে ভারতবর্ষের, এই আমাদেরকে ইংরেজরা হচ্ছে 200 বছর শাসন করে গেছে। তারপর ইংরেজরা যখন পরাজিত হলো, তারা চলে গেল। এখন তারা কোন যুদ্ধটা আমাদের সাথে করছে? তারা হচ্ছে আমাদেরকে এখন লেখালেখি যুদ্ধ করছে আমাদের সাথে। সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। তো বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যত পন্থা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে লেখালেখি। এখন মানুষজন হচ্ছে আপনাকে লাঠি দিয়ে, আপনাকে তরবারি দিয়ে, আপনাকে বন্দুক দিয়ে শাসন করবে না। আপনাকে শাসন করবে আপনার মনস্তত্ত্বকে শাসন করার মধ্য দিয়া। আর এইটা করে থাকে পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই হচ্ছে মানে লেখালেখির একটা প্রভাব। মানে আপনি যদি বক্তা হন, আমরা বক্তব্যকে খাটো করছি না, ছোট করে দেখছি না, বরং বক্তব্যের অনেক প্রভাব আছে, অনেক অবদান আছে। কিন্তু লেখালেখিটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শাসন আপনি যদি চালাতে চান, এইটা হচ্ছে আপনার অন্যতম একটা অস্ত্র। এবং পৃথিবীর যত অস্ত্র আছে তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠতম একটা অস্ত্র বলা যায়। এবং এই দুনিয়ায়, এই আধুনিক দুনিয়ায় হচ্ছে এটা। এই হচ্ছে লেখালেখির প্রভাব। একটা ব্যক্তিগত প্রভাব তো হচ্ছে আপনার, আমরা দুনিয়াতে কি চাই? দুনিয়াতে মানুষ অনেক কিছু চায়। এর মধ্যে একটা চাওয়া হচ্ছে নিজের দুঃখ, নিজের নিজের সুখ, নিজের দুঃখ, এরপর হচ্ছে নিজের ভাবনা চিন্তা, এইসব মানুষজনকে শোনানো, মানুষজনকে জানানো এবং মানুষজনকে এইসবে প্রভাবিত করা। তো প্রভাবিত যেহেতু আপনি করতে চাচ্ছেন, আপনি যেহেতু চাচ্ছেন যে আপনি যেটা ভাবছেন মানুষজন আপনার এই ভাবনাটা গ্রহণ করুক, তাহলে আপনার উচিত কি? আপনার উচিত হলো আপনার ভাবনায়, আপনার ভাবে অন্য মানুষকে প্রভাবিত করা। আর সেই প্রভাবিত করার অন্যতম মাধ্যমটা হচ্ছে কি? লেখালেখি। কাজে এটার গুরুত্ব আমরা বুঝলাম। এখন হচ্ছে কেন আমি লেখক হব, লেখক হওয়ার উপকারিতা আসলে কি? দেখেন, আমরা একটু আগে বলেছি যারা বিশ্বাসী মুসলমান, তাদের উদ্দেশ্যটা হবে যে আমি লেখালেখির মাধ্যমে দাওয়াতের কাজ করব। এর বাইরে হচ্ছে লেখালেখির উপকারিতাটা কি? এর বাইরে লেখালেখির অনেক অনেক উপকারিতা আছে। পৃথিবীতে অনেক মানুষ ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়েও অনেক মানুষ ছিল পৃথিবীতে। এবং আমরা ওইদিকে যদি বিভিন্ন শাস্ত্রজ্ঞ যারা, বিভিন্ন শাস্ত্র বিষয়ে যারা পণ্ডিত ছিলেন, তাদের যুগেও অনেক পণ্ডিত ছিলেন, কিন্তু আমরা কাউকে চিনি না। আমরা ভারতের একজনের উদাহরণ দেই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে বাংলার মানুষ যেভাবে চেনে, পাকিস্তানের মানুষ, সারা বিশ্বের মানুষ এইভাবে চেনে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তার রচনা, তার লেখালেখি। লেখালেখির মাধ্যমে আপনি অমর হতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ফায়দা। যদি আপনার লেখাটা লেখা হয়ে ওঠে, যদি আপনার লেখাটা জনসমাজ গ্রহণ করে, তো দুনিয়াবি ফায়দা আছে যে লেখালেখির মাধ্যমে টাকা উপার্জিত হয়। এটা একটা বিষয়। এটা শুধু লেখালেখি না, আপনি যত কাজ করবেন প্রত্যেক কাজেরই হচ্ছে একটা উপার্জন থাকে, একটা অর্জন থাকে। তো এটা একটা মানে সম্মানজনক অর্জন। শিক্ষকতা করে মাসে 10,000 টাকা ইনকাম করা, এটা যেমন সম্মানজনক। আর হচ্ছে আমরা সমাজের দৃষ্টিভঙ্গির কারণে এমন অনেক কাজ আছে যেগুলো দিয়ে হচ্ছে হালাল, কিন্তু হচ্ছে আমরা এটাকে সম্মানজনক ভাবি না। অনুরূপ হচ্ছে লেখালেখি করে মাসে টাকা ইনকাম হয়, অথবা বছরে একটা টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে সম্মানজনক ইনকাম, এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। 2 নম্বর হচ্ছে মানুষ আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ ভাববে এবং আপনার প্রতি জনসমাজে মানুষের কাছে আপনার একটা অন্যরকম একটা মান থাকবে। মানুষের হৃদয়ে আপনার প্রতি অন্যরকম একটা টান থাকবে এবং তাদের চোখে আপনার প্রতি অন্য ধরনের একটা শ্রদ্ধা ঝলমল করবে। এই হচ্ছে দুনিয়াবি ফায়দা। এরপর হচ্ছে আপনার যদি নিয়তটা থাকে দাওয়াতের, তাহলে আপনি
মরে যাওয়ার পর আপনার বই যখন বেঁচে থাকবে, আশরাফ আলী থানভীর বই তো এখনো জনসমাজে চর্চিত, মানুষজন এখনো বইটি পড়ছে। কাজে উনি নিঃসন্দেহে এই মানুষের বই পড়ার কারণে উনি একটা সোয়াব পাচ্ছেন। এরকম আপনি যদি আপনার নিয়তটা যদি দাওয়াতের নিয়ত থাকে, তাহলে আপনি মরে যাওয়ার পরও এই লেখালেখির মাধ্যমে আপনি সাওয়াবের দিক থেকে, আখেরাতের দিক থেকে উপকার পাবেন। এই হচ্ছে মোটামুটি লেখালেখির বড় ধরনের উপকারিতা। এর বাইরে আরেকটা অদৃশ্য উপকার আছে, সেটা হচ্ছে ব্যক্তি উন্নয়ন। দেখেন, আমরা বলেছি যে লেখক হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। আপনি যখন পড়বেন, দুনিয়াটাকে আপনি বিশেষভাবে জানবেন, এবং এই জানার মধ্য দিয়ে আপনার ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে, ব্যক্তিগত জীবনে আপনি সিদ্ধান্ত, এরপর হচ্ছে মতামত দানে, সিদ্ধান্ত গ্রহণে আপনি অনন্য হয়ে উঠবেন। আপনি নিজের অজান্তেই অনন্য হয়ে উঠবেন। আপনি, কারণ হচ্ছে বই মানুষকে আলোকিত করে। কাজে আপনি যখন বই পড়বেন প্রচুর পরিমাণে, আপনার মধ্যে এমন আলো তৈরি হবে, যেই আলোটা আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আপনি যখন মতামত দিবেন, তখন আপনার মতামতটা অন্য ধরনের হবে, অন্য রকমের হবে, আপনার ভাবনা অন্যরকম হবে। এটা হচ্ছে একটা অদৃশ্য উপকারিতা। অর্থাৎ মতামত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ, অনুরূপভাবে সিদ্ধান্ত দেওয়া এবং মতামত প্রদান করা। আপনাকে অন্য একজন একটা বিষয়ে আপনাকে কিছু শেয়ার করলো, বা আপনি কারো মতামত চাইলেন, সেই মতামতটা যারা ও লেখক, যারা বইটি পড়ে না, তারা যেভাবে সহজে গ্রহণ করবে, আপনি কিন্তু ওইভাবে সহজে গ্রহণ করবেন না। কারণ আপনার মধ্যে একটা সমালোচকের দৃষ্টি আছে, আপনার হৃদয়ে একজন সমালোচক বাস করেন, যেহেতু আপনি একজন লেখক প্লাস আপনি একজন সমালোচক। কারণ আপনি সমালোচনার মধ্য দিয়ে লেখক হয়ে উঠেছেন। আপনি ভালো বই পড়েছেন, আপনি খারাপ বই পড়েছেন, আপনি সমালোচনা করেছেন বইগুলোকে, যে এটা খারাপ, এটা ভালো। এইভাবে একটা রুচি, একটা চিন্তা, একটা আহ এমন একটা যাপন আপনি আহ, করে এসেছেন, একটা জীবন আপনি যাপন করে এসেছেন, যে জীবনটা আপনাকে আলোকিত করে তুলেছে। এবং এমন একটা পড়াশোনার মধ্য দিয়ে এসেছেন, যে পড়াশোনা আপনার ভেতরে এমন একটা আলো তৈরি করেছে, যে আলো দিয়ে আপনি অন্ধকার সহজে দেখতে পারেন, সহজে ধরতে পারেন। এই হচ্ছে লেখক হওয়ার বা লেখালেখি করার উপকারিতা।